দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চলেছি, আমি নিরপেক্ষ ন্যায় অধ্যায়ে আলোচনা করছি। সেই নিরপেক্ষ ন্যায়ের কিন্তু দুর্দান্ত ক্লাস শুরু হয়ে গেছে, সুন্দর সুন্দর জায়গা আমি কিন্তু ক্লিয়ার করছি, তোমাদের শেখাচ্ছি। আজকে হেতুপদের ভূমিকা নিয়ে আলোচনা করব, যে একটা নিরপেক্ষ ন্যায়ের হেতুপদের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা জানবো। ঠিক আছে, তো ভিডিওটি স্কিপ না করেই দেখো, একটা ছোট কনসেপ্ট সুন্দরভাবে ক্লিয়ার করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয়। তাহলে দেখো, নিরপেক্ষ ন্যায় আমরা জানি তিনটি পদ থাকে। কয়টি পদ থাকে? তিনটি পদ, যার মধ্যে গুরুত্বপূর্ণ একটি পদ হলো হেতুপদ। তা নিরপেক্ষ ন্যায় তিনটি পদ কি কি? পক্ষ, সাধ্য, হেতু। পক্ষপদ কিন্তু কি থাকে? সিদ্ধান্তে থাকে। সাধ্যপদ সিদ্ধান্তে থাকে, কিন্তু হেতুপদ কিন্তু সিদ্ধান্তে থাকে না। হেতুপদ কোথায় থাকে? আশ্রয়বাক্য দুটিতে থাকে। তাহলে কেন আশ্রয়বাক্য দুটিতে থাকে, কিসের জন্য, তার কাজটা কি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর মনে রাখবে, বড় প্রশ্নের সাথে কিন্তু যুক্ত হয়ে এই হেতুপদের ভূমিকা, এই প্রশ্নটা কিন্তু আসে। ঠিক আছে, তাহলে দেখো সংজ্ঞা যদি আমরা দেখি, ন্যায় অনুমানের যে পদটি কেবল দুটি আশ্রয়বাক্যে উপস্থিত থাকে। কিছুক্ষণ আগে বললাম যে এই পদটি কি থাকে? শুধুমাত্র আশ্রয়বাক্যে যুক্ত থাকে। কোথায় থাকে? আশ্রয়বাক্যে থাকে, কিন্তু সিদ্ধান্তে উপস্থিত থাকে না। কিন্তু কোথায় থাকে না? সিদ্ধান্তে থাকে না। তাকে হেতুপদ বলে। তাকে কি পদ বলে বলো তো? হেতুপদ বলে। ন্যায় অনুমানে হেতুপদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই যে হেতুপদটা, এর কিন্তু বিশাল বড় একটা ভূমিকা রয়েছে এই ন্যায়, নিরপেক্ষ ন্যায়। হেতুপদের কাজ হলো সাধ্যপদ এবং পক্ষপদের মধ্যে একটা সংযোগ স্থাপন করা। হেতুপদ যদি পক্ষপদ ও সাধ্যপদের মধ্যে সংযোগ স্থাপন না করে না, তাহলে কিন্তু কখনোই কি হবে না? নিরপেক্ষ ন্যায় গঠিত হবে না। কি হবে না? নিরপেক্ষ ন্যায় গঠিত হবে না। এই কথাটা কিন্তু মাথায় ঢুকে নাও, যে প্রথম তার গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে সে যদি না থাকে, তাহলে পক্ষপদ আর সাধ্যপদের মধ্যে কি হবে না? কখনোই কিন্তু কোনো রকম সম্পর্ক স্থাপিত হবে না। ঠিক আছে, তো ন্যায় অনুমানের লক্ষ্য হলো পক্ষপদের সঙ্গে সাধ্যপদের সম্বন্ধ নির্ণয় করা। তো এই যে ন্যায় অনুমানের লক্ষ্য হলো পক্ষপদের সঙ্গে কার সম্বন্ধ স্থাপন করা? সাধ্যপদের, মানে এস পদের সঙ্গে কার পদ? পি পদের সম্বন্ধ নির্ণয় করা। আর এই সম্বন্ধ করতে হলে হেতুপদের মধ্যস্থতার প্রয়োজন হয়। এই সম্বন্ধটাকে গঠিত করতে গেলে কিন্তু আমাদের কী থাকবে? হেতুপদের কিন্তু গুরুত্ব দরকার, থাকতেই হবে। হেতুপদই এই দুটি ভিন্ন আশ্রয়বাক্যের মধ্যে যোগসূত্র স্থাপন করে। এটা কি করে? হেতুপদটাই কিন্তু কি করে? দুটো আশ্রয়বাক্যের মধ্যে একটা কানেকশন তৈরি করে। কি তৈরি করে? কানেকশন তৈরি করে। এক্সাম্পলের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। ন্যায়ের দুটি আশ্রয়বাক্যের মধ্যে যদি কোনো সাধারণ পদ বা মধ্যস্থতাকারী পদ না থাকে, তাহলে তাদের মধ্যে কোনো রকম কি থাকবে না? সম্বন্ধ করে উঠবে না। যদি এই যে দুটো আশ্রয়বাক্যের মধ্যে যদি কোনো কানেকশন না থাকে, যদি কোনো সম্বন্ধ না থাকে, তাহলে কিন্তু কি হবে না বলো তো? তাহলে কিন্তু কোনো রকম সম্বন্ধ করে উঠবে না, কোনো রকম ন্যায় গঠিত হতে পারে না। যেমন সকল ছাত্র হয় পরিশ্রমী এবং সকল গোলাপ হয় সুন্দর। এই সকল ছাত্র হয় পরিশ্রমী এবং সকল গোলাপ হয় সুন্দর। তাহলে একটা ভালো করে বিষয় দেখো তো, সকল ছাত্র হয় পরিশ্রমী আর সকল গোলাপ হয় সুন্দর, এই দুটো বাক্যের মধ্যে কোনো রকম কারেকশন, তোমার কোনো রকম বিষয়ের মিল পাচ্ছ কি? কোনো রকম কিন্তু বিষয়ের মিল নেই। এখানে ছাত্রদের পরিশ্রমী বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে সকল গোলাপ হয় সুন্দর। গোলাপদেরকে কিন্তু সুন্দর বলা হয়েছে। তাই দুটো বচনেরই কিন্তু কি বিষয় আলাদা। দুটো বচনে কি আলাদা? বিষয় একদমই আলাদা। এই দুটি বচনের মধ্যে কোনো রকম কি নেই? কোনো সাধারণ পদ নেই। এই দুটো বচনের মধ্যে কোনো রকম সাধারণ পদ। সাধারণ পদ কাকে বলে? যেটা কি থাকবে? দুটো বচনের মধ্যে দেবে। সাধারণ পদ কাকে বলে? দুটো বচনের মধ্যে যে পদটা থাকবে তাকে বলা হবে সাধারণ পদ। কি পদ বলা হবে? সাধারণ পদ বলা হবে। এরূপ দুটি ভিন্ন বচন থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। এইরকম দুটো ভিন্ন আলাদা বচন থেকে কি হতে পারে না? কখনোই কিন্তু কোনো রকম সিদ্ধান্ত পাওয়া যেতে পারে না। কোনো রকম কি পাওয়া যেতে পারে না? সিদ্ধান্ত পাওয়া যেতে পারে না। এটা মাথায় রাখবে। কাজেই হেতুপদের উপস্থিতির জন্য এই দুটি বচন পরস্পর সংযুক্ত হতে পারে। তাহলে এই যে সংযুক্ত হওয়ার দুটো বচনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করার জন্য যে পদটা দরকার, যে পদটা না হলে চলবে না, সেই পদটা হলো কি বলতো? হেতুপদ। কি পদ সেই পদটা? হেতুপদ। দেখো, এই দুটো বচনের মধ্যে সকল ছাত্র হয় পরিশ্রমী এবং সকল গোলাপ হয় সুন্দর, তাদের মধ্যে কোনো রকম সাধারণ পদ নেই। সাধারণ পদটা না থাকার জন্য এই দুটো বচন কিন্তু পরস্পর আলাদা, তাদের মধ্যে কোনো রকম সম্পর্ক আমরা খুঁজে পাচ্ছি না। হেতুপদই পরোক্ষভাবে পক্ষপদ ও সাধ্যপদের মধ্যে কি করে? সম্বন্ধ স্থাপন করতে সাহায্য করে। সেই কিন্তু ইনডাইরেক্টলি কি করে? এই পক্ষপদ ও সাধ্যপদের মধ্যে কিন্তু কি করে? সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে সহযোগিতা করে। কে করে? হেতুপদ করে। এটা মাথায় রাখতে। হেতুপদ প্রথমে প্রধান আশ্রয়বাক্যে সাধ্যপদের সঙ্গে এবং অপ্রধান আশ্রয়বাক্যে পক্ষপদের সঙ্গে সম্পর্কিত হয়। এই যে হেতুপদটা কোথায় কোথায় থাকে আমরা জানি? আশ্রয়বাক্য দুটোতে থাকে, প্রধান আশ্রয়বাক্যে থাকে, আর কোথায় থাকে? অপ্রধান আশ্রয়বাক্যে থাকে। তাহলে আমি যদি দেখি
যে এটা প্রধান আশ্রবাক্য, এটা অপ্রধান আশ্রবাক্য, এটা সিদ্ধান্ত, তাই না? তাহলে আমরা জানি সিদ্ধান্তে কি থাকে, এস আর পি থাকে। এবার এখানে কি থাকে, এস থাকবেই, তার সঙ্গে এম থাকে, আর ওপরে কি থাকে, ওপরে থাকে পি, আর তার সাথে কি থাকে, এম থাকে। তাহলে দেখো হেতুপদ, এই যে এম, হেতুপদ দুটো আশ্রবাক্যে আছে। এবার দুটো আশ্রবাক্যে কার কার সাথে আছে, প্রথমত পক্ষপদের সাথে থাকে একটা আশ্রবাক্যে, আর আরেকটা আশ্রবাক্যে কার সাথে থাকে, সাধ্যপদের সাথে। তাহলে দেখো ও কিন্তু ইনডাইরেক্টলি কি করছে, এই পক্ষপদ আর সাধ্যপদের সাথে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। তাহলে ও যদি না থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে কি হবে না, কোনো রকম কানেকশন হবে না। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে না। কি বলেছে তারপরে, হয় পরে নিজে অনুপস্থিত থেকে সিদ্ধান্তে পক্ষপদ ও সাধ্যপদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয়। ও দুজনের মধ্যেই সম্পর্ক স্থাপন করে দেয়, আশ্রবাক্য দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করে দিয়ে সে কী করছে, নিজেই কিন্তু সিদ্ধান্তে আর উপস্থিত থাকছে না, সিদ্ধান্তে সে নিজেই অনুপস্থিত থাকছে। দেখো সিদ্ধান্তের মধ্যে কিন্তু কী থাকে, পক্ষপদ আর সাধ্যপদ থাকে, হেতুপদ কিন্তু থাকে না। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, বলেছে এই মধ্যস্থতার জন্য হেতুপদকে মধ্যপদ বা মিডল টার্ম বলা হয়। এই মধ্যস্থতা যে করছে, দুটো আশ্রবাক্যের মধ্যে যে মধ্যস্থতা করছে, সেই মধ্যস্থতার কারণেই তাকে কিন্তু কি বলা হয়, মিডিল টার্ম বলা হয় বা মধ্যপদ বলা হয়। কি বলা হয়, মিডিল টার্ম বা মধ্যপদ বলা হয়। হেতুপদের মাধ্যমেই পক্ষ ও সাধ্য দুটি বিচ্ছিন্ন পদ পরস্পরের সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে। এই হেতুপদের জন্যই কি হচ্ছে জানো, পক্ষপদ আর সাধ্যপদ দুটো আলাদা পদ, সেই আলাদা পদ দুটো কি হচ্ছে, তারা সম্পর্কে জড়িত হচ্ছে। কি হচ্ছে, সম্পর্কে জড়িত হয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে বুঝলাম যে হেতুপদের গুরুত্বটা কোথায় রয়েছে, হেতুপদের গুরুত্ব রয়েছে কি না। হেতুপদের কিন্তু মারাত্মক একটা গুরুত্ব রয়েছে। ঠিক আছে, চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই যে হেতুপদের সাথে হেতুপদের গুরুত্ব রয়েছে কিনা আরও ভালোভাবে বোঝার জন্য। দেখো একটা উদাহরণ, যেটা আমরা একদম বচন অধ্যায় থেকেই করেছি, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, রাম হয় মরণশীল। তাহলে প্রথমেই আমরা যে অক্ষরগুলো দ্বারা আমরা পদগুলোকে চিহ্নিত করি, সেই পদগুলো দিয়ে আমরা আগে চিহ্নিতকরণ করি। তাহলে দেখো আমরা জানি সিদ্ধান্তে কে থাকে, এস থাকে মানে পক্ষপদ, উদ্দেশ্যের স্থানে আর বিদেশের স্থানে পি মানে সাধ্যপদ। এই রাম কোথায় রয়েছে, আবার অপ্রধান আশ্রয় রয়েছে, এটা এস, আর মরণশীল পি এটা রয়েছে কোথায়, প্রধান আশ্রবাক্যে, তাই না? এবার বাকি যে পদটা রইল সেটা কিন্তু কি পদ বলো তো, সেটাই কিন্তু আমাদের এম পদ। কি পদ সেটা, এম পদ মানে হেতুপদ। বলেছে এই অনুমানটির কোনো একটি আশ্রবাক্যে পক্ষপদ এস, এই অনুমানটির কোনো একটি আশ্রবাক্যে পক্ষপদ হচ্ছে এস এবং সাধ্যপদের মধ্যে প্রত্যক্ষ যোগ নেই, প্রত্যক্ষ যোগ নেই। এই যে অনুমানটি করেছে, এই অনুমানের মধ্যে পক্ষপদ আর সাধ্যপদের মধ্যে কিন্তু প্রত্যক্ষ যোগ, সরাসরি কোনো কানেকশন নেই। প্রধান আশ্রবাক্যে সাধ্যপদ আছে কিন্তু পক্ষপদ নেই। প্রধান আশ্রবাক্যে দেখো তো এখানে কি আছে, পক্ষপদ রয়েছে, কিন্তু এখানে কি সাধ্যপদ রয়েছে, তাহলে তাদের মধ্যে কোনো কানেকশন রয়েছে, নেই। আবার অপ্রধান আশ্রবাক্যে পক্ষপদ আছে কিন্তু কি নেই বলো তো, সাধ্যপদ নেই। এখানে পক্ষপদ আছে, এস আছে, কিন্তু কি নেই, পি আছে, নেই। তাহলে তাদের মধ্যে কোনো কানেকশন আছে কি, নেই। তাই সাধারণ পদরূপে হেতুপদটি প্রধান আশ্রবাক্য সাধ্যপদের, প্রধান আশ্রবাক্য সাধ্যপদের সঙ্গে সম্পর্কিত হয়ে এবং অপ্রধান আশ্রবাক্যে পক্ষপদের সঙ্গে সম্পর্কিত হয়ে পরোক্ষভাবে পক্ষপদ ও সাধ্যপদের মধ্যে কি করছে, একটা সম্বন্ধ স্থাপন করে যার সিদ্ধান্তে উল্লেখ করা হয়। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই যে হেতুপদ কি করছে, পক্ষপদের সাধ্যপদের সাথে যুক্ত, আর এখানে কিন্তু পক্ষপদের সাথে যুক্ত হয়ে কি করছে, তাদের একে অপরের সাথে একটা কানেকশন তৈরি করে দিয়ে কিন্তু সিদ্ধান্তে তাদেরকে অবস্থায়িত করছে, তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে কিন্তু নিজেই অনুপস্থিত থেকে। কাজে আশ্রয়বাক্য দুটিতে হেতুবাক্য বা মধ্যপদ না থাকলে ন্যায় অনুমান গঠন করা সম্ভব নয়। তাহলে এক কথায় যদি মনে রাখো যে আশ্রয়বাক্যে যদি হেতুপদ উপস্থিত না থাকে তাহলে কিন্তু কি করা যাবে না বলো তো, একটা কাজ হবে না, সেটা হচ্ছে কখনোই আমরা সিদ্ধান্ত গঠন করতে পারবো না, পক্ষ সাধ্যের মধ্যে কি করতে পারবো না, সম্বন্ধ স্থাপন করতে পারবো না, যে সম্বন্ধটা আমাদের নিরপেক্ষ ন্যায়টাকে গঠন করতে সহযোগিতা করবে। বোঝা গেল কথাটা? এইটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখো। হেতুপদের দ্বারা ন্যায় অনুমানকে অমাধ্যম অনুমান থেকে পৃথক করা হয়। এই যে হেতুপদের দ্বারাই কিন্তু কি করাচ্ছে, অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানে কিন্তু কোনো মধ্যপদ থাকে না, এটা কিন্তু আমরা জেনে এসেছিলাম। মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমানের মধ্যে একটা পার্থক্য ছিল যে মাধ্যম অনুমান অমাধ্যম অনুমানের মধ্যে মাধ্যম অনুমানে কিন্তু মধ্যপদ থাকে, কিন্তু অমাধ্যম অনুমানে কোনো রকম কি থাকে না, মধ্যপদ থাকে না। এখানে সরাসরি একটি আশ্রয় বাক্য থেকে কি করা হয়, সিদ্ধান্তটাকে নিঃসরণ করা হয়। কিন্তু হেতুপদের উপস্থিত ন্যায়ের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে হেতুপদ কিন্তু এই হেতুপদের যে উপস্থিতি, এটা কিন্তু ন্যায় অনুমানের সত্যি একটা অন্যতম বৈশিষ্ট্য, যা না থাকলে কিন্তু ন্যায় অনুমান গঠিত হবে না। অমাধ্যম অনুমানে আবর্তন বিবর্তন কোনো হেতুপদ থাকে না, কারণ অমাধ্যম অনুমানে কিন্তু কোনো রকম কী থাকে না, হেতুপদ থাকে না। তো এই ছিল কিন্তু আমাদের হেতুপদ সম্পর্কিত একটা বিস্তৃত আলোচনা, যেখানে তোমাদের হেতুপদ সম্পর্কে কিন্তু একদম খুব সুন্দরভাবে আমি ধারণা ক্লিয়ার করে দিলাম। তারপরে যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকে, কারণ এই সিলেবাস কমপ্লিট করে দেওয়ার পরে কিন্তু আমি
তোমাদের জন্য লাইভ ক্লাস নিয়ে আসতে চলেছি। যে অধ্যায়গুলো আমি পড়ালাম সেই অধ্যায়গুলোকে ম্যারাথন ক্লাসের মাধ্যমে আমি কিন্তু ক্লিয়ার করে দেবো, সুন্দর করে পুরো সিলেবাসকে আবার রিভিশন করে দেবো। এটা আমার তোমাদের প্রতি প্রমিস। আমি অবশ্যই তোমাদের কিন্তু খুব সুন্দর প্রস্তুতি দিতে চলেছি। ঠিক আছে, যেভাবে আমি দিতে চলেছি সেইভাবে তোমরা বুঝতে পারবে যে সত্যি স্যার আপনি খুব সুন্দর প্রস্তুতি আমাদের প্রদান করছেন। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের আরও একটি পরবর্তী নতুন একটা ভিডিওতে। খুব সুন্দর ভিডিও, খুব সুন্দর একটা টপিক, প্রত্যেকটা টপিক ধরে 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 অধ্যায়গুলোকে ক্লিয়ার করার জন্য আমি রয়েছি তোমাদের সাথে, অজয় স্যার। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে থাকো, আগের চ্যাপ্টার অধ্যায়গুলোর ভিডিও দেখতে থাকো। এরপরে অধ্যায় কিন্তু আমাদের বড় অধ্যায় কিন্তু এই পার্টে নেই। এরপরে অধ্যায় থাকছে বৈকল্পিক ন্যায়, তারপরে থাকছে বুলীয় ভাষ্য, তারপরে সত্যাপেক্ষক। 8টা অধ্যায় শেষ হয়ে গেলে আমাদের কিন্তু চ্যাপ্টার 50 নাম্বার কমপ্লিট হয়ে যাবে। তারপরে বাকি থাকবে 30 নাম্বার রয়েছে আরও পার্টে, সেটা আমরা পরে করে নেব। সেটাও আমরা এই তোমাদের নভেম্বর মাসের টেস্ট পরীক্ষা, তার আগে আমি কিন্তু তোমাদের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টা মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে চলেছে। ঠিক আছে, কারণ পরবর্তীতে আমার টেস্ট পেপার সলভ, PYQ সুন্দরভাবে আলোচনা, এই সমস্ত কিছু করতে চলেছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে।